তাই না? খুব দিমাগ। ওর ছেলের মতো ছেলে যেন পৃথিবীতে আর একটাও নেই। আমি বারবার ফাহিমকে বলেছি, বারবার ফাহিমকে বুঝিয়েছি যে ওই ছেলেকে দায়িত্ব দিও না, দিও না। তারপর ফাহিম আমার কথা না শুনে ছেলেকে দায়িত্ব দিয়েছে। এই কথা চাচা জানলো কি করে? বাবা, আমি আসলে তোমাকে খবরটা দিতামই, যেহেতু তুমি খবরটা পেয়ে গেছো। আচ্ছা বাবা, আমি তোমার সঙ্গে কালকে কথা বলি, এখন একটু রাশেদকে সময় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু জুলফিকার চাচা এই খবরটা কার থেকে পেল? কি বললো? ও এখনো হাসপাতালে কেন? ও ঠিকঠাক আছে তো? ও ভালো আছে, তোমার ফাহিম ভালো আছে, কোনো চিন্তা নাই। ভাইজান, ভাইজান, আমি তোমার কাছে একটা অনুমতি চাও। তুমি বলো না করতে পারবে না ভাইজান? তুমি না করতে পারবে না? কি? আমি কাল সকালে ফাহিমের ওখানে যাব। না না না, এটা বোধ একদম ঠিক হবে না। ফাহিম খুব মন খারাপ করবে। ও চায় না যে ওখানে কেউ ওর পরিচয়টা জানুক। ভাইজান, আমি তো পরিচয় জানাতে যাব না ভাইজান। আমি ওর চাচা, এই বিপদের সময় যদি ওর পাশে না দাঁড়াই, কে দাঁড়াবে বলো ভাইজান? কে দাঁড়াবে? ও তো ঠিকই বলছে, ওকে নিষেধ করো না। ফাহিম বাচ্চা ছেলে, এরকম একটা বিপদে কাছের কেউ একজন সাথে থাকলে ও তো মনে বলও পাবে। তুমি প্লিজ নিষেধ করো না ভাইজান। এই যে দেখো, ও যাক। ভাবিও রাজি আছে, তুমি না করো না ভাইজান, অনুমতিটা দিয়ে দাও, দিয়ে দাও প্লিজ ভাইজান। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে যে ফাহিম আমার ছেলে। কি বলছো ভাইজান? তার পক্ষেও টের পাবে না। আমি যে ওর চাচা আর ফাহিম যে তোমার ছেলে, এটা পৃথিবীর কেউ জানতে পারবে না ভাইজান, কেউ না। তুমি আর তোমার বড় মেয়ের কথা বলো না। ও কলা গাছের পাতা নড়া দেখে মনে করো যে ওই অশরীরী আত্মা তার শাড়ির আঁচল দোলাচ্ছে। বলো, এটা এই যুগে কখনো মানে হাসি লাগে না? হাসি লাগে, তুমিও একটু পারো, সবসময় ওকে খেপাতে থাকো। হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? কখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রাখো। কি হয়েছে? কোম্পানিতে কোনো প্রবলেম? আরে চুপ হয়ে আছো কেন, বলো না কি হয়েছে? আমাদের ফ্যাক্টরির দুটো মাল ভর্তি ট্রাক চুরি হয়ে গেছে। এতে তো তোমাদের ফ্যাক্টরির অনেক ক্ষতি হয়ে যাবে। আরে শুধু আমাদের ফ্যাক্টরির ক্ষতি না, আমার অবস্থাটা চিন্তা করো। আমারও তো দায়িত্ব আছে না? আমি এই ফ্যাক্টরির ম্যানেজার। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব, মাথা কাজ করছে না। সেজন্য তুমি এত অস্থির হও না, তোমার শরীর খারাপ করবে। শরীর খারাপ করবে কিন্তু মরে তো যাবো না। কিন্তু এখন যে পরিস্থিতিতে পড়তে যাচ্ছি, আচ্ছা আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। আসতে পারি? আসবে মানে? তোমার জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি বলছো আসবে কি না? এসো। কেন মানে? কেন মানে? এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। তুমি শোনোনি আমাদের ফ্যাক্টরির 2 ট্রাক ভর্তি মাল চুরি হয়ে গেছে? কি হলো, জবাব দাও। কার অর্ডারে তুমি ওই ট্রাক দুটোকে মাল সাপ্লাই করতে বললে? একজন লেবার অফিসার হয়ে এরকম সিদ্ধান্ত নেবার সাহস তুমি কি করে পেলে? কি হলো, জবাব দাও, স্পিক আউট। স্যার, আপনি অহেতুক আমার উপর রাগ করছেন। আপনি বিশ্বাস করুন যে আমি একদমই জানতাম না যে আজকে এমন একটা ঘটনা ঘটতে পারে।
তুমি জানো এই জন্য আমি তোমাকে শোকজ করতে পারি? হ্যাঁ জানি, তবে এর জন্য যদি আপনি আমাকে দায়ভার নিতে বলেন আমি অবশ্যই নেব, কারণ আমি পিছিয়ে যাবার ছেলে নেই। কি যে বলি তোমাকে, তোমরা সবাই এমন এক একটা কাজ করে বসো। আমাকে এখন একটু বেরোতে হবে। এত রাতে আবার কোথায় যাবে? হাসপাতালে। হাসপাতালে? কেন? কি হলো বলো, হাসপাতালে কেন? রাশেদ নামে আমাদের একজন লেবার খুব গুরুতর আহত হয়েছে। সে ট্রাকে ছিল, এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, আর তার জ্ঞান ফেরানোটা খুবই জরুরি, কারণ সে ওই ট্রাকে ছিল যে দেখেছে কি ঘটেছিল। বুঝতে পারছি না আমাদের এই শান্ত ফ্যাক্টরিতে হঠাৎ এগুলো কি শুরু হয়েছে। নিশ্চয়ই এর পেছনে কারো না কারো হাত আছে। আপনি ঠিকই বলেছেন স্যার, নিশ্চয়ই পেছনে কারো হাত আছে, কিন্তু যারা এই কাজগুলো করছে তারা কখনোই আমাদের ফ্যাক্টরির উন্নতি চায় না। আমি তাদের নাম ঠিক ঠিক খুঁজে বের করবই। তুমি ঠিকই বলেছ, হঠাৎ করে আমাদের ফ্যাক্টরিতে ধর্মঘট, অবরোধ এগুলো শুরু হয়েছে, এবং আমি নিশ্চিত এর পেছনে কেউ না কেউ কলকাঠি নাড়ছে। যেই কলকাঠি নাড়ুক স্যার, আমি যদি তাকে একবার চিনতে পারি তাহলে চিরকালের জন্য তার কলকাঠি নাড়া বন্ধ হয়ে যাবে। আমি যাই স্যার। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। তুমিও যাবে? হ্যাঁ শিরিন, আজকে আমার ফ্যাক্টরির এই অবস্থা, তুমি তো জানো যে আমার ফ্যাক্টরির প্রত্যেকটা কর্মচারী আমার ভাইয়ের মতো, আমার সন্তানের মতো, আর আজকে ওদের বিপদে যদি আমি ঘরে বসে থাকি তাহলে হবে না তো, যেতে আমাকে হবেই। চলো তুমি। অশ্মি, আম্মু এত রাতে আমার ঘরে? আপু শোন, তোর বাবা হাসপাতালে গেছে। ফ্যাক্টরি একটা ছেলে গুরুতর আহত হয়েছে, তাকে দেখতে গেছে। ফাহিমা গেছে আব্বুর সঙ্গে? কার কি হয়েছে? কিরে, কে আহত হয়েছে? রাশেদ, তার নাম রাশেদ, আব্বুর ফ্যাক্টরির একজন লেবার। সে কি? ফাহিম বলছিল তার মাথা দিয়ে নাকি প্রচন্ড পরিমাণে রক্ত ঝরছে, হাসপাতালে নাকি অজ্ঞান। জ্ঞান ফেরাটা খুব দরকার। দেখেছিস অশ্মি, পুষ্পিতা কিরকম টেনশন করছে? আরে ফাহিম বলল ডাক্তার নাকি ওকে জানিয়েছে ছেলেটার জ্ঞান ফিরলে ঠিক হয়ে যাবে, ভয়টা কেটে যাবে। এক কাজ কর, তোরা শুয়ে পড়। হ্যাঁ, আরে এত টেনশনের কি আছে? ওখানে ফাহিম আছে, তোর বাবা আছে, যা তো শুয়ে পড়। তোর বাবার ফাহিমের আসতে অনেক রাত হবে, আমি বাইরে অপেক্ষা করছি, টেনশনের কিচ্ছু নেই। আচ্ছা আব্দুল, তুমি কোথায় আছো একটু জোরে বলবে? আমি কিছু বলতে পারছি না, ওরা আমাকে ধরে রেখেছে। আচ্ছা, কারা তোমাকে আটকে রেখেছে আব্দুল? আমি ওদের মুখ দেখতে পারিনি। তুমি আছো তাই, তুমি
টেনশনে কিচ্ছু নেই। যা না, আমি আছি না। স্মিতা, রাশেদের কিছু হবে না তো? বল, আমার প্রচন্ড ভয় লাগছে। না রে, তুই এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না রাশেদের। তুই আলোর ওপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু ফাইন যে বললো প্রচন্ড মাথা দিয়ে রক্ত ঝরছে, আমার খুব টেনশন হচ্ছে। হাই হাই, ওর কিছু হবে না তো? বল না, বল না, ওর জ্ঞান ফিরবে তো? ফিরবে? হ্যাঁ রে, ওর কিচ্ছু হবে না, ওর জ্ঞান ফিরে আসবে। ফাহিম আছে তোর সাথে, তুই তুই এত টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। জন্য আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে আমি একটা বার ওকে হাসপাতালে দূর থেকে হলো দেখে আসি। খুব দেখতে ইচ্ছে করছে ওর মুখটা, আর খুব দেখতে ইচ্ছে করছে রে। প্লিজ আপু, তুই তুই এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। শোন, তুই আমার একটা কথা রাখবি। কি কথা? তুই ওকে একবার রাশেদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিবি। বল, রাখবি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু না, প্লিজ বোনটি আমার, আমাকে একবার রাশেদের সাথে দেখা করার ব্যবস্থা করে দে, একবার প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যেমন করেই হোক কালকে থেকে রাশেদের সঙ্গে দেখা করাবো, আমি কথা দিচ্ছি। প্লিজ। হ্যাঁ আব্দুল, হ্যালো 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 আব্দুল, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি আব্দুল বলছি। হ্যালো, একটু জোরে বলো। হ্যালো, এখানে টাওয়ার নেই, বারবার লাইন কেটে যাচ্ছে, একটু জোরে কথা বলো। আচ্ছা আব্দুল, তুমি কোথায় আছো, একটু জোরে বলবে? আমি কিছু বলতে পারছি না, ওরা আমাকে ধরে রেখেছে। আচ্ছা, কারা তোমাকে আটকে রেখেছে আব্দুল? আমি ওদের মুখ দেখতে পারিনি, ওরা আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে। কোনো মতে আমি আপনাকে ফোনটা করলাম। আচ্ছা শোনো, ওরা কোন জায়গাটাতে তোমাকে আটকে রেখেছে সেই জায়গাটা কিছু চিনতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও, শোনো। হ্যালো, আচ্ছা ট্রাকের মালগুলো কোথায়? বলছি, আমি আপনাকে সব বলছি বলছি। হ্যালো হ্যালো আব্দুল, আব্দুল, শিট, ওকে নিশ্চয়ই কেউ মারছে। তারপর কি করি কি করি? আমি তো জায়গাটাও চিনি না, যে কি উদ্ধার করবো, কিভাবে করবো, কি করবো, কিছুই বুঝতে পারছি না। আব্দুল, হ্যালো আব্দুল, আমি তোমাকে কাল থেকে ফোন করে যাচ্ছি, ফোন বন্ধ ছিল কেন? আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। কি হয়েছে? আমার অনেক বিপদ। বিপদ? তুমি কোথায় আছো এখন বলো? আমি ঠিক বুঝতে পারছি না আমি কোথায়। বুঝতে পারছো না মানে? মানে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছে। বলটা কিন্তু এখন আমাদের মাঠে। আবার দেখো, ছক্কা মারতে গিয়ে নিজে আউট হয়ে যাও না।
জিদ্দাত? হ্যাঁ, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ওরা আমাকে জোর করে তুলে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক বুঝতে পেরেছিলে ওখানে কতজন আছে? না না, আমি একদম বুঝতে পারিনি, তবে মনে হলো ওরা 10-12 জন হবে, তার কম বেশি হতে পারে। কিন্তু আমি কোনো রকম ফোনটা জোগাড় করে আমি আপনাকে ফোন দিয়েছি। কিন্তু তুমি কোথায় আছো? স্যার, ওরা আসছে, আমি এখন রাখি। আব্দুল, আব্দুল লাইনটা ও নিশ্চয়ই সময় বের করে আমাকে ফোন করবে। কিন্তু কিডন্যাপটা করলো আমাকে জানতেই হবে, আমাকে খুঁজে বের করতে হবে। কেমন দিলাম? ধর ধর, মার মার, কেমন চিৎকারটা করলাম বলো বাবা। শাবাশ বাবু, শুধু তোমার তারিফ করলে হবে? তোমার তারিফ করলে শুধু হবে না, এই যে দেখো আব্দুল যে অভিনয়টা করেছে না, ওর অভিনয় দেখে তো মনে হচ্ছে যে বড় বড় অভিনেতারা মার খেয়ে যাবে ওর কাছে। শাবাশ। কি যে বলেন স্যার, আপনি কি ভেবেছিলেন আমি সব ভুলে গেছি? ওই লোকটাকে আমি যতক্ষণ পর্যন্ত শিক্ষা দিতে না পারছিলাম ততক্ষণ আমি রাতে ঘুমোতেও পারছিলাম না। এবার বড় শিক্ষা পেয়েছে, এমন শাস্তি পেয়েছে যে সারাটা জীবন মনে রাখবে। আমি চাই না ও কোনো কিছু ভুলে যাক। ও আমাকে যেবার মেরেছিল, আপনি কি ভেবেছিলেন আমি সবকিছু ভুলে গেছি? স্যার, আপনি তো বলেছিলেন অভিনয় করে ওর দলে নাম লেখাতে, আমি তো তাই করলাম। প্রথমে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি রাইট। আরে আব্দুল ভাই, বাবার মাথার বুদ্ধি যদি তোমার মাথায় থাকতো তাহলে তুমি থাকতে বাবার জায়গায় আর বাবা থাকতো তোমার জায়গায়। তা যা বলেছেন ঠিকই বলেছেন। স্যার যদি তখন এই বুদ্ধিটা না দিতেন তাহলে এতদিনে কি হতো কে জানে। কিছুই হতো না, কিছুই হতো না। এই যে তুমি আজকে আমাদের সাথে এখানে এসে মজা করছো, এই মজাটা করতে পারতে না সারাটা জীবন ওই হারামজাদের পিছনে কুত্তার মতো করতে হবে। স্যার, আমি তো আমার কাজটা করে দিলাম, এখন আমার টাকাটা। ও হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা আছে আব্দুল। তুমি এখন টাকা দিয়ে কি করবে বলো তো? তুমি তো আর এখন এই ঘরের বাইরে বেরোতে পারছো না। যতক্ষণ তুমি বেরোতে পারছো না ততক্ষণ তোমার টাকা দিয়ে তো লাভ নেই। যখন তুমি এখান থেকে বেরোবে তখন ঠিক আমি তোমার টাকা তোমার কাছে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন কাজ শেষ হলেই টাকাটা পেয়ে যাব। হ্যাঁ আব্দুল, আমি বলেছিলাম যে কাজ শেষ হলেই তুমি টাকাটা পেয়ে যাবে, কিন্তু কাজটা শেষ হলো কোথায়? এখনো তো এখানে ট্রাক আসেনি, মাল নামাতে পারেনি। আর মাল না নামালে বেচবো কি করে? আর মাল না বেচতে পারলে তো টাকাও আসবে না। ফাহিম এখন গুলি খাওয়া বাঘের মতো অবস্থায় আছে। আমি যদি ওকে ইঁদুর না বানাতে পারি তারপর বলবো। এখানে ট্রাক আসবে, মালটা নামবে, মাল নামলে আমি বিক্রি করতে পারবো, তারপর তোমার সমস্ত টাকা আমি তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? স্যার, আমি যা করেছি আমার মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার, তাই করেছি। টাকাটা যদি না পাই। আচ্ছা 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 আচ্ছা, তুমি আমাকে আগে বলবে না? তোমার মা, তুমি একদম টেনশন করো না, তোমার মার দায়িত্ব আমি নিচ্ছি। হ্যাঁ আমি নিচ্ছি, তোমার মার কাছে আমি ঠিক সময় মতো টাকা পৌঁছে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে আব্দুল। শোনো, বলটা কিন্তু এখন আমাদের মাঠে। আবার দেখো, ছক্কা মারতে গিয়ে নিজে আউট হয়ে যাও না।
আমি কিছুতেই তোমাকে এরকম একটা ঝুঁকি নিতে দেবো না। মানুষের প্রাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। ফাহিম, তুমি ওকে মিথ্যা আশ্বাস দিচ্ছ না তো? আচ্ছা পুষ্পিতা, তোমাকে মিথ্যে বলে আমার লাভটা কি বলো? তুমি জানো আমি কখনো কল্পনা করতে পারিনি রাশেদের শত্রু থাকতে পারে। রঙিন পৃথিবী আরো রঙিন লাগে, স্বপ্ন সত্যি হয় ভরসা।